40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি, যেখানে আমার বড় মেয়েটা 7 মাসের সন্তান সম্ভবা, ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর? এই ভ্রূণটি কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর, আপনি অ্যাবর্শন করিয়ে দিন। ডক্টর বলল, সম্ভব না। এই বয়সে এসে 3.5 মাসের ভ্রূণটি নষ্ট করা চারটিখানিক কথা না। মিসেস পারভিন, এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার। আমি ডক্টরের কথায় হতাশ হয়ে আকুতির স্বরে বললাম, আমি রিস্ক নিতে প্রস্তুত। নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর। এই খবর শুনলে সমাজের লোকজন আমাকে নিয়ে ও আমার পরিবারকে নিয়ে হাসাহাসি করবে। এই শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন আপনি। সামনের চেয়ারে বসা শাহনাজ পারভিনের কথা শুনে ডক্টর অথই পূর্ণ দৃষ্টি বোলালো অর্ধবয়স্ক মহিলাটির পানে। লজ্জায় ভীতু মুখে কাচুমুচু হয়ে বসে আছেন তিনি। অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। ডক্টর মিনিট সময় চুপ থেকে ওনাকে আশ্বাস দিয়ে বললেন, মাতৃত্ব কখনো লজ্জার হয় না, বরং সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ রহমত। আপনি লজ্জা পাবেন না। বড় মেয়েদের কথা ভেবে ছোট্ট প্রাণটা মেরে ফেলতে চাইছেন? গর্ভে যে ছোট্ট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান। তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার? শাহনাজ পারভিন ডক্টরের এহুনো কথায় সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাতৃত্ব আনন্দের, কিন্তু অসময়ে ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গেছেন তিনি। বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখন নিশ্চয়ই নতুন করে তারা ভাই বোন চাইবে না। তাছাড়া মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত, উচ্চ শ্রেণীর মানুষ। তারা শাশুড়ির অন্তঃসত্ত্বার ব্যাপারটা তারা কিভাবে নেবে? ভাবতেই ফাঁকা ঢোক গিললেন শাহনাজ পারভিন। সঠিকভাবে প্রোটেকশন নেওয়ার পরও কি করে যে এমনটা হলো বুঝে উঠতে পারছেন না উনি। নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই পর মুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন, ক্যারি অন মিসেস, আপনি হতাশ হবেন না। আরও কয়েকদিন সময় নিয়ে ভাবুন। আপনার হাজব্যান্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করুন, তাদের জানান। ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন। আপনি একটু ভেবে আবার না হয় আসবেন। ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল শাহনাজ পারভিন। তবুও চিন্তা কমল না তার। বিষয়টা সবাইকে কি করে জানাবে, এটা নিয়ে বিরাট সংশয় পড়লেন তিনি। দোনামোনা দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন শাহনাজ পারভিন। বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে। উসখুস নয়নে একবার মাকে পর্যবেক্ষণ করে তড়িৎ কণ্ঠে জিজ্ঞাসা করল, মা, ডক্টর কি বলল? মেয়ের কথা শুনে চমকে উঠল শাহনাজ পারভিন। খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেননি। সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন, কিন্তু হলো কই? মিনিট খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিল, তোদের যদি নতুন করে ভাই বোন আসে, এটা নিয়ে কি কোনো সমস্যা হবে তোদের? খুশির মুখটা থমথমে হয়ে গেল। মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারে আগেই আন্দাজ করেছিল, তবে নিশ্চিত ছিল না। তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক। খুশি কিছু না বলে থমথম মুড়েই নিজের রুমে চলে গেল। শাহনাজ পারভিন মেয়ের যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন। পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু পারল না। মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিল। এরই মধ্যে সাফায়েত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন। ভাগ্যিস উনি মাত্রই বাসায় এসেছিলেন। স্ত্রীকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পানি এনে দিলেন। শাহনাজ পারভিন ঢকঢক করে গ্লাসে ভর্তি জল পুরোটা খেয়ে নিলেন। সাফায়েত এবার ওনার পাশের চেয়ারটা বসতে বসতে চিন্তিত হয়ে পড়ল। ডক্টর কি বলল শাহনাজ? ঠিকঠাকভাবে সব ডক্টরকে বলতে পেরেছো তুমি? ওষুধ দিয়েছে? হঠাৎ কি হলো তোমার? শাহনাজ পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে। স্ত্রীর লজ্জারাঙা ভয়ার্ত মুখ্য ভঙ্গি দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সাফায়েত বলল, কি হলো নাজ? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কিছু নিয়ে চিন্তিত? ডক্টর কি বলল? রিপোর্ট খারাপ এসেছে? বলো আমায়। স্বামীর কথায় কী জবাব দিবে কিছুই বুঝে উঠতে পারছে না শাহনাজ পারভিন। যদি স্বামীও বিষয়টা স্বাভাবিক না নেয়? কিছুক্ষণ চুপ করে থেকে চোখ তুলে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলল,
আমি আবারও মা হতে চলেছি। 3.5 মাসের একটি প্রাণ বেড়ে উঠেছে আমার সাথে। সাফায়েত জোরে চিৎকার করে বলে উঠল, হোয়াট? শাহনাজ পারভীন ফাঁকা ঢোক গিললেন। সাফায়েত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তার বিস্ময় যেন কাটছে না। বর্তমানে চেয়ারম্যান তিনি। 5 এলাকার লোক তাকে চিনে জানে, সম্মান করে। তাছাড়া মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে। এ অবস্থায় স্ত্রী এখনও কথায় কান গরম হয়ে গেল তার। কিয়ৎক্ষণ নীরব থেকে চাপা স্বরে পুনরায় আবার বলল, তুমি কি বলছো নাজ? সত্যি কি তাই? শাহনাজ পারভীন বলল, আমি ভুল বলিনি আপনাকে। সাফায়েত খানিকটা উচ্চ স্বরেই বলল, এটা কি করলে তুমি? যখন একটা ছেলের দরকার ছিল আমরা তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হইনি। তুমি আমি মেনে নিয়েছি সেসব, কিন্তু কিন্তু এখন এই বয়সে এসে সন্তানের কি দরকার ছিল আমাদের? শাহনাজ পারভীন ছলছল চোখে পড়ল, এখানে কি আমার হাত আছে? এখন আল্লাহ দিয়েছেন, আমি কি করব? মিনমিন করে বলল শাহনাজ পারভীন। সাফায়েত বলল, তুমি কি করবে মানে? তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে আর বলতে, যেখানে কিছুদিন গেলেই নানানানি হব আমরা। নাতি নাতনি বড় বড় মেয়ে, জামাই, এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা। এমনটা কি আজকাল হয়? মুখ দেখাবো কি করে তাদের? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি ছি, আমাদের আর সন্তানের দরকার নেই নাজ। 2 মেয়ে আছে, এটাই যথেষ্ট। তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবর্শন করাবে, বুঝতে পেরেছো আমার কথা? আর একটা কথাও শুনতে চাই না। অ্যাবর্শন শব্দটি কানে আসতেই আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভীন। তৎক্ষণাৎ শাহনাজ পারভীনের একটা হাত পেটের উপর রাখল। এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে তার সাথে। মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুল একবার করতে চাইছে দ্বিতীয়বার এই ভুল করতে পারবে না তিনি। উনি মা। আগত 2 মেয়ের মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার। আর তাছাড়া দোষ তো তার একার নয়, তবু দোষটা তার উপর এসেই পড়ল। স্বামীর এহনো কথায় শাহনাজ পারভীনের বুকের মাঝে চিনচিনে ব্যথা হতে লাগলো। সবাই সবার কথা চিন্তা করলেও সমাজের কথা, মান সম্মানের কথা, অথচ কেউ নিজের মায়ের কথা একবারও ভাবল না, বা তার জীবনের কথাও ভাবল না। একটা মায়ের জন্য কি এত সহজ কাজ নিজের গর্ভের সন্তানকে মেরে ফেলা? মাতৃত্ব সবসময় আনন্দের, মায়াময়, যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা আসছিলেন, হাঁটছিল, তখন এই সুখের অস্তিত্ব টের পেয়েছে শাহনাজ পারভীন। নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্তও হয়েছেন। সেই ভুল আবার কোনোভাবে দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না। এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাজ পারভীন, হোক তার বয়স। তার অনাগত সন্তান পবিত্র, এই কোমল ফুলটি কি করে নষ্ট করবে একজন মা? পরমুহূর্তে ইনি ছলছল চোখে আতঙ্কিত স্বরে স্বামীর পানে তাকিয়ে শুধালো, অমন করে বলবেন না গো, অমন করে বলবেন না। এটা তো আমাদেরই সন্তান, আমার হাসি খুশির মতো এও আমার রক্তের অস্তিত্ব। এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দেব আমি? আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দেবেন না, দোহাই আপনার। জানি ঠিক হয়নি, তবু আল্লাহর ইচ্ছেই হয়ে গেছে। আপনি আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আমার সাহস। স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সাফায়েত চেয়ারম্যানের। একে তো ভুল করেছে, আবার বুড়ো বয়সে ন্যাকামি। উনি কঠিন চোখে তাকিয়ে সাপ জানিয়ে দিয়েছে, এই বাচ্চা রাখা সম্ভব নয়। এই সমাজের মাঝে চলতে হয় আমাদের। লোক জানাজানি হলে কি বলবে বুঝতে পারছো? চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে? ছি, ভাবতেই পারছি না। এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবে না সাফায়েত। উনি ওনার সিদ্ধান্তে অটল। তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভীন, যা দেখে বিরক্ত খুশি। সেও বাবার সাথে সহমত। ইতোমধ্যে আর চাপা নেই বিষয়টি, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। পাড়াপড়শিরা টিটকারিমূলক মন্তব্য করছে, কানাকানি করছে। কোনোভাবে এই খবর পৌঁছে গেল বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে। সবটা শুনে তাজ্জব হাসি।
শ্বশুর বাড়িতে মানুষ তাকে নিয়ে এবং তার আম্মাকে নিয়ে আড়ালে মজা নিচ্ছে। সবটা শুনে থমথমে মুডে রান্না করছিল হাসি। এরই মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল, বউ, শুনলাম বিয়ের নাকি পোয়াতি? তোমার তো 7 মাস চলছে, তা তোমার মায়ের কয় মাস? 2 মা মেয়ে শেষমেশে একসাথেই পেট বাঁধালে। বুড়ো বয়সে ভীমরতি আর কি। এই বয়সে চলতে গেলে তো একটু বুঝে শুনে চলতে হয় নাকি? বুড়ো তো আমরাও হয়েছি। তোমার মার মতো আমার স্বামীর সাথে শোয়ার জন্য পাগল হয়ে পেট বাঁধাই না। আর দেখো, তোমার মা এই বয়সে পেট বাঁধিয়ে প্রমাণ করে দিল। বাবা গো, লজ্জাও করে না। কি শরম পারেও তোমার মা। চাচি শাশুড়ির কথা শুনে শরীর যেন কাটা দিয়ে উঠল হাসির। কিছু বলতে পারল না লজ্জায়। তৎক্ষণাৎ হাসির ননদ নূপুর ভাইকে উস্কে দিয়ে ব্যঙ্গ করে পড়ল, ভাইয়া, তুই কি শুনেছিস তোর শাশুড়ি পোয়াতি? ভাইয়া, তোর শালা চাই নাকি শালি? তোর শাশুড়ির মেয়ে হলে খুশি হবি নাকি ছেলে? ইস ভাই, তুই কত লাকি রে। বাচ্চা কোলে নেওয়ার বয়সে শালাশালি কোলে নিয়ে ঘুরতে পারবি। হা হা হা। পাশের রুমে বসে চা খাচ্ছিল হাসির হাজবেন্ড শামীম। মনের কথা শুনে চায়ের কাপ সশব্দে ফেলে দিল ফ্লোরে। নূপুরের কথায় একসঙ্গে হেসে উঠল হাসির শাশুড়ি, চাচি শাশুড়ি। যা দেখে হাসি এবার শক্ত মুখে বলল, পবিত্র একটা জিনিস নিয়ে আপনারা এভাবে বাজে মন্তব্য কেন করছেন? ওনাদের ছেলে নেই, তাদের একটা ছেলের আশা থাকতেই পারে। তার মধ্যে শামীম এসে হাসির গালে এক থাপ্পড় দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের সাপাই করছো হাসি? তাদের কোনো আক্কেল নাই। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না। তুমি আবার বড় গলায় সবার সাথে কথা বলছো। আমাদের একটা রেপুটেশন আছে হাসি, লোকজন এটা কিভাবে নেবে ভাবছো? শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনস্থা হতে পারবো না আমি। শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো একটা কাজ। তুমি কিছু একটা ব্যবস্থা করতে বলো তাদের, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। কথাগুলো বলে শামীম ক্রোধ নিয়ে জায়গা ত্যাগ করল। পাথর হয়ে দাঁড়িয়ে আছে হাসি। মায়ের উপর রাগ হচ্ছে তার। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো শাহনাজ পারভিন কল দিয়েছে মেয়েকে, মূলত এ ব্যাপারে কথা বলতে। মেয়ে যেন তার বাবাকে বোঝায়, কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না সাফায়াত। প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার। মায়ের কল পেয়ে হাসি এক রাশ রাগ নিয়ে কল রিসিভ করলো। কোনো ফণিতা ছাড়াই বলে উঠল হাসি, কেন কল দিয়েছ আম্মা? এটা কি খুব দরকার ছিল এখন? তুমি আমার সংসারে অশান্তির কারণ হলে আম্মা। তোমার জন্য আজ শামীম আমার গায়ে হাত তুলেছে। এই বয়সে এসে লোক হাসানো কি খুব জরুরি ছিল? মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃৎপিণ্ড। বিনা বাক্যে কল কেটে দিলেন উনি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র নোনা জল। পেটের উপর হাত রেখে বিড়বিড় করে কয়েকটি বাক্য আওড়ালো, এ কোন শিক্ষা? এ কোন শিক্ষিত সমাজ? যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস নিষ্পাপ একটি জীবন বিনাশ করতে মরিয়া হয়ে ওঠে। নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয় শিক্ষিত সমাজের। গোপনে অ্যাবর্শন করিয়ে একটা বাড়ন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলে সায় দেয় এই শিক্ষিত সমাজ। আচ্ছা আচ্ছা, এতটা শিক্ষিত, এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের? যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে মানুষ, এটা নিয়ে হাসাহাসি করে। এই আধুনিকতা কি খুব দরকার ছিল আমাদের? বড় মেয়ের কথা আবছা কানে এসেছে বাবার। যে ভয়টা পেয়েছিল সাফায়াত, চিন্তায় ঘাম জমেছে কপালে তার। এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা না জানি ভেঙে যায়। উনি স্ত্রীকে শান্তভাবে বোঝাচ্ছে, আজ আর বাহিরে গেল না। শাহনাজ পারভিন নির্বাক, নির্জীব। সবাই এমনভাবে বিষয়টাকে নিচ্ছে মনে হচ্ছে গর্ভধারণ এটা তার কোনো বড় পাপের ফল। অথচ এই মানুষগুলোর উচিত ছিল তাকে সাপোর্ট করা, কিন্তু উল্টো এই সভ্য সমাজ তাকে নিয়ে নোংরামি আলোচনা করছে। এদের দাপটের কাছে হেরে গেল শাহনাজ পারভিন। স্বামী মেয়েরা রীতিমতো অ্যাবর্শনের জন্য হুমকি দিচ্ছে তাকে। শরীরের কন্ডিশন তার অপরিপক্ক, বাঁচা মরার রিস্ক রয়েছে। এটা জেনেও মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভিন। তাকে বাধ্য করছে,
তার স্বামী, তার আপনজন, এই শিক্ষিত সমাজ। পরদিন সকালে ডক্টরের কাছে শাহনাজ পারভিনকে নিয়ে এসেছে সাফায়েত চেয়ারম্যান। শাহনাজ পারভিন বারংবার চোখ মুছছে আঁচলে। হাসপাতালের নিকট যতটা এগোচ্ছে ততটা নার্ভাস। বুকে চিনচিন ব্যথা হচ্ছে তার। একসময় একটা বাচ্চার জন্য কতটা কেঁদেছে রবের দরবারে, সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা। যখন রব তাকে পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিল, সে অনুভূতিটুকু থেকে বঞ্চিত হতে হচ্ছে তাকে। অনাগতের অস্তিত্বের আগমনে যেন তাকে হত্যা করা হবে। শাহনাজ পারভিন হঠাৎ করে কেঁদে উঠল। রবের কাছে আক্ষেপ নিয়ে বলল, ইয়া রব, তুমি যদি দেবেই তাহলে কেন ওকে আগে দিলে না? অসময়ে এই সুখকর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ হয়ে পাঠালে আমার নিকটে? আমি কি করব ইয়া রব? সাহায্য করো রব, আমার সাহায্য করো। এরই মধ্যে যেন গায়েবী আওয়াজে দূর থেকে আধো আধো মায়া ভরা কণ্ঠে কেউ তাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি আমায় মেরো না মা, আমাকে তোমার কাছে আসতে দাও মা, তোমার মায়া ভরা মুখটা আমাকে দেখতে দাও মা, তোমাকে ছুঁতে দাও, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করো না মা, করো না। ও মা, তুমি কাঁদছো? আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, আমাকে মারার জন্য তাড়া দিচ্ছে মা, ও মা, ওরা তো নিষ্ঠুর, কিন্তু তুমি তো মমতাময়ী মা, আমি তো তোমারই সন্তান মা, আমায় মেরো না মা, আমাকে তুমি বাঁচাও মা, আমাকে বাঁচাও। মাথা চেপে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভিন। তাকে ধরল সাফায়াত। ভয়ে ভয়ে স্বামীর বুকে মুখ লুকিয়ে উনি অস্পষ্ট স্বরে পড়ল, আমি যাব না, আমি যাব না, ও ও ও আমায় ডাকছে, মা বলে ডাকছে, আমি যাব না। সাফায়াত দীর্ঘশ্বাস ছেড়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলামি করো না নাজ। এক প্রকার জোর করেই শাহনাজ পারভিনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে সাফায়াত। ডক্টর অথই পুনরায় মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে সাফায়াত চেয়ারম্যানকে বলল, অর্ধবয়স্কে এসে গর্ভধারণের থেকেও গর্ভপাত করা ভীষণ ঝুঁকিপূর্ণ মিস্টার সাফায়াত। এতে আপনার স্ত্রীর লাইফ সংশয় রয়েছে। আপনারা কি ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন? জি ম্যাডাম। কিচ্ছু করার নেই আমাদের, অ্যাবর্শনটা করানোটা খুব জরুরি। আপনি ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ ভরসা। শাহনাজ পারভিন শক্ত মুখে বসে আছেন। স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তার জীবনের চেয়েও এদের রেপুটেশন, সমাজ কি বলল তাদের চিন্তা, এসব বেশি জরুরি। উনি শেষবার পেটে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে পড়ল, তুই মাকে ক্ষমা করে দিস, তোকে আমি বাঁচাতে পারলাম না রে সোনা। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে ডক্টর কিছু ফর্মালিটি পূরণ করে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এর আগে অবশ্য সাফায়েত অনেকবার কথা বলতে চেয়েছেন স্ত্রীর সাথে, কিন্তু শাহনাজ পারভিন ছিলেন নিশ্চুপ। হসপিটালে এসে আর একটা কথাও বলেননি তিনি। সবার প্রতি একরাশ অভিমান, অভিযোগ নিয়ে ওই যে ভেতরে গেলেন, চোখ বন্ধ করলেন, এরপর আর চোখ খুললেননি উনি। হসপিটালে থাকা অবস্থায় 2 দিন পর মারা গেলেন শাহনাজ পারভিন। ডক্টর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন। মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা। স্বামী আত্মীয়দের চোখ থেকেও পড়ছে 2 ফোঁটা জল। কি অদ্ভুত, এরা কেন কাঁদছে? একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে? এমন আশ্চর্য নিয়ম এই পৃথিবীতে। ছি, মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মারা যাওয়া মহিলার। এরপরও থেমে নেই এই সমাজের একদল লোক। বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বউ। মৃত মানুষটাকে নিয়ে এসব কানাকানি করতেও ভুলছে না পড়শিরা। পাত্র চাই, মায়ের বিয়ের জন্য পাত্র চাই। মায়ের শেষ বয়সের সঙ্গী হিসেবে একজন বয়স্ক আদর্শ পুরুষ চাই। আগ্রহীরা বিস্তারিত জানতে ইনবক্স করুন।
সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের এখনও একখানা পোস্ট দেখে সেখানে চোখ আটকে যায় সাফায়েত চেয়ারম্যানের। মেয়ে হয়ে মায়ের জন্য পাত্র খুঁজছে, বিষয়টা বড়ই অদ্ভুত। আজকাল এমনটা সচরাচর দেখা যায় না। ইন্টারেস্টিং ব্যাপার, সাফায়েত চেয়ারম্যানের বউ মারা গিয়েছে প্রায় 1 বছর হতে চলল। সব কিছুই আগের নিয়মে চলছে, থেমে থাকছে না কিছু। মা মরার কিছুদিন পর ছোট মেয়েরও বিয়ে হয়ে যায়। 2 মেয়ে শ্বশুরবাড়িতে থাকছে। সবাইকে হারিয়ে একা হয়ে যায় সাফায়েত। নিজের দেখাশোনার জন্য কেউ রইল না। নিজের শখের সংসারটা অযত্নে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। বাধ্য হয়ে মনে মনে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সাফায়েত। তাই বিস্তারিত জানতে জান্নাতুল রুহি নামক মেয়েটার সাথে কথা বলল এবং নিজের অবস্থা ও বিস্তারিত সম্পর্কে জানালো। রুহি সবটা শুনে পড়ল। আপনাকে আমি সরাসরি দেখতে চাই এবং বিস্তারিত সামনাসামনি আলোচনা করতে চাই। সাফায়েত সম্মতি জানালো। পরের দিন রুহির দেওয়া লোকেশন অনুযায়ী একটা কফি শপে মুখোমুখি বসেছে দুজন। মানুষ হিসেবে ওনাকে রুহির দারুণ পছন্দ হয়েছে। বেশভূষা, কথাবার্তায় শিক্ষিত আভিজাত্যের ছাপ। মনে মনে বাবার মতো এমন একজন মানুষ খুঁজেছিল রুহি। দুজন টুকটাক কথা বলে রুহি বলল, দেখুন আঙ্কেল, আপনার সম্পর্কে জেনে আপনাকে আমার ভালো লেগেছে। আমাদের সম্পর্কে আপনাকে একটু বলি। সাফায়েত বলল, অবশ্যই বলো মা। রুহি বলতে শুরু করলো, পাত্রী আমার কে হয় জানেন আঙ্কেল? উনি আমার মা। আমি তার একমাত্র মেয়ে। মেয়ে হয়ে এই বয়সে মায়ের জন্য পাত্র খুঁজছি। এটা নিয়ে অনেকেই আমায় দেখে টিটকারিমূলক মন্তব্য করে। অবশ্য এতে আমার কিছু যায় আসে না। আমার বাবা নেই। সেই ছোটোবেলায় আমাদের একা করে মারা গিয়েছে। তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আমার মায়েরও অল্প বয়স ছিল। মা চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারত, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সে পথে যায়নি। বাবা মারা যাওয়ার পর মা আমাকে নিয়ে আমার মামা বাড়ি আসে। মায়ের বয়স তখন 22 বছর। মামিরা রোজ মাকে কথা শোনাতো, কাজের মহিলার মতো খাটাতো, ঠিক মতো খেতে দিত না। তবুও মা মুখ বুজে সব সহ্য করেছে কেবল আমার জন্য। যত অসুস্থই হোক না কেন, মায়ের কোনো মুক্তি ছিল না। আমার মামাদের বাড়িতে বিনামূল্যে দাসীর মতো খেটেও তার কোনো মূল্য ছিল না। আমাকে যখন স্কুলে ভর্তি করানোর সময় এলো, তারা সাফ মানা করে দিল, আমার লেখাপড়ার খরচ বহন করতে পারবে না। মা সারাদিন ঘরের কাজ সেরে রাত ভরে কাঁথা সেলাতো আশেপাশের মানুষের কাছে বিক্রি করার জন্য। এই সংঘর্ষ চলল 5 বছর। আমি তখন ক্লাস 4র্থ শ্রেণীতে পড়ি। হঠাৎ আমার বড় মামির ভাই এ বাড়িতে আসে। আমার মায়ের দিকে তার লোলুপ দৃষ্টি পড়ে। কোনো কারণ ছাড়াই মায়ের আশেপাশে খুরখুর করত। এতে মা ভীষণ অস্বস্তিতে পড়ে যেত। বেশ কয়েকবার বিষয়টা বড় মামিকে বলেছিল, কিন্তু উল্টো মাকেই অনেক কথা শুনতে হয়েছিল। একদিন বাড়ির সবাই এক বিয়ের নিমন্ত্রণে যায়। বাড়িতে ছিলাম আমি আর মা, কিন্তু বাড়িতে যে বড় মামির ভাইও ছিল তা আমরা জানতাম না। বাড়ি ফাঁকা পেয়ে মায়ের সাথে খুব অসভ্য আচরণ করতে থাকে। আমি লোকটার হাত থেকে মাকে বাঁচাতে চাইলে আমাকে অনেক মারে, এরপর জোরে ধাক্কা মারে। আমি টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর বাড়িতে অনেক হইচই শুনতে পেলাম। আমার মা গুটিসুটি হয়ে খুব কাঁদছে, আর বাড়ির মানুষগুলো আমার মাকে আজে বাজে কথা শোনাচ্ছে। সেই লোকটার কোনো দোষ দেখল না। যে লোকটায় আমার মায়ের শ্লীলতা হানি করলো, সব দোষ হলো আমার মায়ের। মায়ের পাশে কোনো মামা দাঁড়ালো না। সেই দিন আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিল। আমরা থাকলে নাকি তাদের মান সম্মান চলে যাবে। এরপর আমাদের দেখাশোনার জন্য মাথার উপর কেউ ছিল না। গার্মেন্টসে চাকরি করে আমার মা বহু কষ্টে আমাকে বড় করেছে। মায়ের সে জার্নিটা ছিল বড্ড বেদনাদায়ক। এরপর মা মেয়ে মিলেই ছিল আমাদের সংসার। এখন আমিও অনেকটা বড় হয়েছি, ভার্সিটিতে পড়ছি, ওখানে হোস্টেলেই থাকছি।
আমার মা থাকে গ্রামে। উনি মধ্যবয়স্ক শিক্ষিত একজন নারী। ওনার ইচ্ছে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। তাই মায়ের স্বপ্ন পূরণে মাকে একা রেখেই শহরে এসেছি আমি। মাসের পর মাস এখানেই থাকছি। শেষ অবলম্বন হিসেবে একমাত্র আমি ছিলাম তার সঙ্গী। আমি চলে আসার পর মানুষটা একদম একা হয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় একা মা। উনি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তাই এই একাকিত্বের থেকে পরিত্রাণ পেতে মায়ের একজন সঙ্গী প্রয়োজন। আর একজন মেয়ের স্বামীর চেয়ে বড় সঙ্গী আর হয় না। সারা জীবন তো মা কষ্টই করলো, এবার তার একটু যত্নের প্রয়োজন, একজন সঙ্গীর সাপোর্ট প্রয়োজন। তাছাড়া আমিও একটা মেয়ে। জীবনচক্র হিসেবে আমারও বিয়ে হবে, সংসার হবে। আমার মায়ের যে আত্মসম্মান, ব্যক্তিত্ব, উনি কখনো মেয়ের জামাইয়ের ঘরে থাকবে না। আমি কি পারবো আমার মায়ের দায়িত্ব এবং তার সব স্বপ্ন পূরণ করতে? সেই তো মা জীবনের অনেক অংশই একা কাটিয়ে দিল, আগামীতেও দিতে হচ্ছে। এভাবে তো আর জীবন চলে না। এর জন্যই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। এতে মায়ের অমতের কমতি নেই, তবু মানিয়ে নেব আমি। এবার আপনি যদি আমার মায়ের দায়িত্ব নিতে চান, আপনাকে কথা দিতে হবে আঙ্কেল। আমার মাকে আপনি ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি সারাদিন আপনার সংসারে গিয়ে পড়ে থাকবো না। অবশ্য মাঝে মধ্যে ছুটির দিন মাকে দেখতে যাব। এইটুকু সুযোগ আমাকে দিতে হবে, কেননা মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। লম্বা এক কথা শেষ করে দম নিল রুহি। সাফায়েত চেয়ারম্যান সবটা শুনে বলল, আমি আগ্রহী। আমি তোমার মাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করব। তাছাড়া তোমাকে নিয়েও আমার কোনো প্রবলেম নেই মা রুহি। আমারও দুটো মেয়ে আছে। তুমিও তাদের মতো আমার আরেকটা মেয়ে হয়েই থাকবে। লোকটার কথা রুহির বড্ড পছন্দ হলো। আরও টুকটাক কথা বলে রুহি জানালো, মায়ের সাথে আলোচনা করে আপনাকে আমি খুব শীঘ্রই মতামত জানাবো। আজ আসছি। সাফায়েত চেয়ারম্যানও নিজের বাসায় পৌঁছে মেয়েদের এ ব্যাপারে জানালো। বাবা দ্বিতীয় বিয়ে করবে শুনে মেয়েরা একটু কষ্ট পেলেও বাবার কথা ভেবে ওনারাও সম্মতি দিল এবং দু বোন জানালো মহিলাকে একবার তারা দেখবে, কেননা যাকে তাকে তার মায়ের সংসারের দায়িত্ব দেয়া যায় না। উদাস মনে দুপুরে রান্না করছিল রুহির মা নিহা সিদ্দিকী। এরই মধ্যে রুহি এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরি কণ্ঠে শুধালো, কি করছে আমার মেয়েটা? মা আলতো হেসে বলল, এই তো আমার আম্মাজানের জন্য একটু হালুয়া বানাচ্ছি। আমি কিন্তু আমার মেয়ের জন্য পাত্র দেখছি, আশা করছি। রুহিকে থামিয়ে দিয়ে নেহা সিদ্দিকী গভীর কণ্ঠে বলল, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস রুহি। কতবার বললাম আমি এভাবেই ঠিক আছি। আমি তোর বাবাকে এখনও ভীষণ ভালোবাসি রুহি। উনি ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। এভাবে কতদিন একা থাকবে আম্মু? আমি জানি তুমি আপুকে ভীষণ ভালোবাসো, কিন্তু মানুষটার বেঁচে নেই। যে যাওয়ার সে তো চলেই যাবে। তাকে ছাড়াই আমাদের চলতে হয়, জীবন চালিয়ে নিতে হয়। এভাবে কত নিজেকে কষ্ট দেবে আম্মু? তোমার একজন সঙ্গীর খুব দরকার। প্লিজ আর অমত করো না আম্মু। নিহা সিদ্দিকী বলল, কিন্তু তুই কি ভাবছিস আমি এই বুড়ো বয়সে বিয়ে করলে এই সমাজের লোকজন আমি ছেড়ে দেবে, আজে বাজে কথা বলবে? আর তোর কি হবে? কে দেখবে তোকে? ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ এলে মুখ ঘুরিয়ে চলে যাবে, বলবে বুড়ো বয়সে মেয়েকে রেখে মা বিয়ে করেছে। রুহি তেজি স্বরে বলল, কে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই সমাজের কথা বলছো? যখন অসহায় করে মামাদের ঘর থেকে আমাদের অপমান করে বের করে দিয়েছিল, তখন এই সমাজ আমাদের নিয়ে উপহাস করেছে, কিন্তু আমাদের একদিনের জন্য একবার ঠাঁইও দেয়নি। আর কি বললে তুমি বুড়ো হয়ে গেছো? এখনও তুমি সংসার করার মতো যথেষ্ট ইয়াং আম্মু। লোকজন কি বলল এতে কিছু যায় আসে না আমার। স্বামীর অবর্তমানে ইসলামে দ্বিতীয় বিয়ে করা জায়েজ। লোকে কি বলল কি ভাবলো ওনাদের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না আম্মু। আর আমার কথা ভাবছো?
আমি আর এখন ছোট নেই আম্মু। তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তাই তুমি এখন আমার মেয়ে আর আমি তোমার মা। মা হয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর শোনো, যারা দোষ ধরার তারা দোষ থাকলেও ধরবে আর না থাকলেও ধরবে। যে আমাকে বিয়ে করবে সে সব জেনে শুনেই করবে, আমার দোষ ধরবে না। আমি সারাক্ষণ দূরে থাকি, অথচ মন পড়ে থাকে তোমার কাছে। তুমি সম্পূর্ণ একা থাকো, কখন কোন বিপদ হয় সারাক্ষণ ভয়ে থাকি আমি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তোমাকে দেখার মতো কেউ নেই। তোমার একটা স্থায়ী নিরাপত্তা দিতে পারলে আমি দূরে থেকেও নিশ্চিন্তে থাকতে পারবো আম্মু। ত্যাগ তো কম করনি আমার জন্য, প্লিজ আম্মু, আর অমত করো না। এরপরেও নেহা সিদ্দিকী অমত করলেও মেয়ের যুক্তির সাথে পেরে উঠল না। অজ্ঞতা বাধ্য হয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল উনি। একটু ভালো থাকার জন্য, একটু বাঁচার জন্য আমরা কখনো কখনো মনের বিরুদ্ধে গিয়েও জীবনকে তার মতো চালিয়ে নিতে হয়। মায়ের সম্মতি পেয়ে রুহি আর দেরি করল না। অগোচরে বার কয়েক সাফাত চেয়ারম্যানের গ্রামে গিয়ে ওনার বিষয়ে খবরাখবর নিয়ে দেখেছে। কোথাও কোনো আপত্তিকর বিষয় নজরে পড়েনি তার। এরই মধ্যে একবার মায়ের সাথে লোকটার আলাপ করিয়ে দিয়েছে। হাসি খুশি দুবোনও লোকজনের অবর্তমানে নেহা সিদ্দিকীকে একবার দেখে গিয়েছে। মাঝবয়স্ক সুন্দর মার্জিত মহিলাকে তাদেরও মনে ধরেছে। রুহি আরও কিছুদিন পর খুঁটিয়ে খুঁটিয়ে লোকটার ডিটেল জেনে তবেই হ্যাঁ বোধক সম্মতি জানালো। অবশেষে ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এরপর আশেপাশের লোকজন যখন জানল রুহি তার মাকে বিয়ে করিয়েছে, এটা নিয়ে তারা কম তিরস্কার করেনি। রুহি ছিল তার মায়ের পাশে শক্ত ঢাল স্বরূপ। যুক্তিশালী স্পষ্টবাদী মেয়ে রুহি, তার সামনে কেউ কথা শুনিয়ে পার পায়নি। মেয়েটা একাই সবটা সামলে নিয়েছে। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরই সাফায়েত চেয়ারম্যান নতুন বউ নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছেন উনি। হাসি খুশি দুবোন ও বাবার বাড়িতে এসেছে গতকাল। বিয়েতেও ওরা উপস্থিত ছিল না। বাসায় বসে দুজনই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। ওনাদের দেখে এগিয়ে আসলো দুবোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমলো করে উঠছে তাদের। সাফায়েত মেয়েদের মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফায়েত এসে সদ্যবিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পর মুহূর্তে মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মা হারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মা হারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নেই। আজ থেকে ওরাও তোমার মেয়ে, ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদরের। সাফায়েত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণে মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল, আর মেয়েরা উনি তোমাদের সৎ মা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা ওনার প্রাপ্য সম্মানটুকু দেবে। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে, আর এই হলো রুহি, তোমার নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আরেকটা বোন, তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে। নিজের কথা শেষ করে একটু দূরে সরে দাঁড়ালেন উনি। হাসি খুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে হাসি খুশির গাল ছুঁয়ে পড়ল। যদিও আমি তোমাদের গর্ভধারিণী নই, তবুও আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমনি আমার মেয়ের মতোই থাকবে। সৎমা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছে হবে জামাই নাতি নাতনিদের নিয়ে চলে আসবে বাবার বাড়ি। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতো আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্য মতো তোমাদের প্রাপ্য সম্মানটুকু দেব। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখে পরখ করে হাসির কোলে থাকা হাসিবকে আদর করতে লাগলেন। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মারার 2 মাস পরই ছেলে হয় তার। আর কয়েক মাস গেলে 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েকটি মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে গিয়েছে। হাসি খুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে।
খুব অল্প সময়ের মধ্যেই ছন্নছাড়া সংসারটায় আবার প্রাণ ফিরে এসেছে নেহা সিদ্দিকীর স্পর্শে। মানুষ হিসেবে নেহা সিদ্দিকী চমৎকার, সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে, মা বলে ডাকেনি কখনো। ব্যাপারটা বুঝতে পেরেও বরাবরের মতো সূক্ষ্মভাবে সেভাবে এড়িয়ে যায় উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদর যত্নের কমতি রাখে না নেহা সিদ্দিকী। স্ত্রীর আচরণে মুগ্ধ সাফায়েত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। সময়গুলোই ভালো চলছে। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতেই আজ যখন টেস্ট করে জানতে পারে সে পুনরায় মা হতে চলেছে, আনন্দে চোখ ভিজে গেল তার। রুহি জন্ম নেওয়ার পর আরও এক সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু সেই সময় সেই ইচ্ছাটা পূর্ণ হলো না। এরই মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সব কিছু ওলটপালট হয়ে গেল। পুরনো চাপা পড়া সেই স্বপ্নেরা হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফায়েত চেয়ারম্যান বাহিরে ছিল, এখনও ব্যাপারটা কেউ শোনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মাত্রই ক্লাস করে বেরিয়েছে। এরই মধ্যে মায়ের ফোন পেয়ে রিসিভ করে সহস্য হাসল। হ্যাঁ আম্মু বলো, কেমন আছো তুমি? নেহা সিদ্দিকী বলল, খুব ভালো আছি আমি। তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আজ আলাদা একটা খুশির আভা ফুটে উঠেছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি খুশি মনে হচ্ছে, কারণ কি আম্মু? নেহা সিদ্দিকী লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বোন আসতে চলেছে রুহি। আমি আজ ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো আম্মা? আনন্দে বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে। ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগলো ঘর থেকে বের হতে। বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানালো, তুমি সত্যি বলছো আম্মু? আমার নতুন ভাই বোন আসছে? উফ, আমার যে কি আনন্দ লাগছে না আম্মু। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। আমি আজই তোমার কাছে আসছি আম্মু। মেয়ের পাগলামি দেখে হাসল নেহা সিদ্দিকী। পরক্ষণে রুহি তার মাকে বিজ্ঞদের মতো এটা সেটা বলে উপদেশ দিল। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখল রুহি। বাসায় এসে তৎক্ষণাৎ গোছগাছ শুরু করলো। মুখ থেকে তার হাসি যেন সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী সেতু জিজ্ঞেস করলো, কি ব্যাপার রুহি, তুই এত খুশি কি নিয়ে? তখন থেকে দেখছি মিটমিট করে হেসেই চলেছিস। ঘটনা কি দোস্ত? নতুন প্রেমে টেমে পড়লি নাকি? রুহি বলল, হুস, খুশির কারণটা সবসময় প্রেমজনিত হয়ে থাকে নাকি? রুহির বান্ধবী সেতু বলল, তাহলে তোর কি হয়েছে আমাকেও বল। রুহি বলল, আমি আজ ভীষণ খুশি রে সেতু। আমার নতুন ভাই বোন আসছে রে। উফ, কবে যে ছুঁয়ে দিব ছোট ছোট হাত পাগুলো। আমার যে তরই সইছে না। একগাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজ লজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলি কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস। আমার তো শুনেই লজ্জা লাগছে। মানুষ এসব শুনলে কি বলবে? রুহির মুখভঙ্গিমা বদলে গেল। শক্ত কণ্ঠে সেতুকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে কোনটা লজ্জার দেখলি তুই? বিয়ে বাচ্চা এগুলো পবিত্র জিনিস। এগুলোর জন্য তোর লজ্জা লাগলেও আমার লাগছে না সেতু। আমার মায়ের কম বয়স, এই বয়সে তার বিয়ে সন্তানের চাহিদা থাকতেই পারে, এটা নর্মাল। সে তো পাপ কাজ করেনি। আর হলো লোকে কি বলল, আই ডোন্ট কেয়ার। এই সমস্ত পারে পবিত্র জিনিসগুলোকে নিয়ে হাসি মশকরা করতে, আর অবৈধ অর্থনৈতিক কাজগুলোকে ফ্যাশন হিসেবে ব্যবহার করতে। যে সমাজ আমাদের ভালো থাকা নিয়ে ভাবে না, আমি সেই সমাজকে বরখাস্ত করেই চলব। আজ আমার মাকে নিয়ে যে কথা বলার সাহস দেখিয়েছিস তুই, নেক্সট টাইম এমন সাহস দেখাতে আসবি না, খবরদার। সেতুকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের কাজে মন দিল রুহি। যা দেখে সেতু মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকটা টায়ার্ড হয়ে দুপুরে বাসায় ফিরল সাফায়েত চেয়ারম্যান। স্বামীকে তৎক্ষণাৎ কিছু বলল না নেহা সিদ্দিকী। স্বামীকে খাবার খাইয়ে ঠান্ডা মাথায় বিষয়টি জানালো।
সবটা শুনে সাফায়েত চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলল, যে ভুলের জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি সেই একই ভুল তুমিও করলে নেহা? এমনটা তো কথা ছিল না। নেহা সিদ্দিকী স্বামীকে বোঝালো, জানালো তার একটা সন্তানের চাহিদার কথা, কিন্তু লোকটা আবারও নিজের রেপুটেশনের কথা ভেবে বাচ্চা নষ্ট করার জন্য হুমকি দিল। কিন্তু নেহা সিদ্দিকী একজন স্ট্রং মা, উনিও সাফ জানিয়ে দিল, দরকার পড়লে এই সংসার ত্যাগ করব আমি, তবুও আমি আমার রক্তের অস্তিত্বকে খুন করব না। দুজনের ভিতরে কথার অমিল হলো, তর্কও হলো। ইতিমধ্যে হাসি খুশিও জেনেছে ব্যাপারটা। রুহিও ইতিমধ্যে চলে এসেছে মায়ের কাছে। এখানে সে সবটা শুনে গম্ভীর মুখভঙ্গিতে মায়ের পাশে দাঁড়ালো, মাকে ভরসা দিল। বিকেলে খবর শুনে হাসি খুশি দুই বোনও আসলো। এসেই নেহা সিদ্দিকীকে খুশি গমগমে কণ্ঠে বলল, কাজটা একদম ঠিক করেননি আপনি। ভুল যখন করেই ফেলেছেন, ভালোই ভালোই চুপচাপ বাচ্চাটা নষ্ট করে ফেলুন। একে তো বাবার দ্বিতীয় বিয়ের জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমাদের, এটা নিয়ে কম কথা শুনিনি আমরা। এখন আবার এই বয়সে বাচ্চা। আপনি আমাদের রেপুটেশনের কথা ভাববেন না একবার? আপনি বুঝতে পারছেন এটার জন্য শ্বশুর বাড়িতে কতটা অপদস্থ লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে আমাদের? আর বাবা, তুমিও আছো। তোমার একটা ভুলের জন্য আমরা আজ মাহারা। নেক্সট টাইম আবারও তুমি একই ভুল করলে। মেয়ের এখনও কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল সাফায়েত। তার মুখে কোনো রা নেই। সবটা শুনে নেহা সিদ্দিকী শক্ত মুখে বলল, অসম্ভব। এই বাচ্চা নষ্ট করার প্রশ্নই আসে না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তুমি চাপিয়ে দেওয়ার কে? আমি তোমাদের সব কিছু মেনে নেই বলে আমাকে দুর্বল ভেবো না তোমরা। আমি আমার বাচ্চা দুনিয়াতে আনবো, দেখি কে কি করতে পারে। পাশ থেকে হাসি খেকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আনবেনই তো। আমার মায়ের সংসারে ভাগিদার না আনলে সারা জীবন আপনার মাতুব্বরি করবেন কি করে? এর জন্যই লোকে বলে সৎমা কখনো আপন হয় না। হ্যাঁ, আপনি কি আর আমাদের ভালো চাইবেন? যা শুনে নেহা সিদ্দিকী মুচকি হেসে বলল, মেয়েরা তোমরা বড় অকৃতজ্ঞ। এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল রুহি, এবার মুখ খুলল সে। মায়ের একটি হাত আলগোছে জড়িয়ে ধরে বলল, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতা কতটা নিচু। মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে তোমরা কতটা বিশ্রীভাবে উপস্থাপন করছো। ছি, হোক বয়স, তবুও মাতৃত্ব অসম্ভব রকমের সুন্দর। মাতৃত্ব একটা মেয়ের পূর্ণতা। মাতৃত্ব সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ রহমত। মা হওয়ার মতো আনন্দ পৃথিবীর সকল আনন্দকে হার মানায়। আচ্ছা, মা হওয়ার বিষয়টা তোমাদের কাছে লজ্জাজনক? বাচ্চা বড় হয়ে গেলে পুনরায় একজন নারী পুরুষ মা বাবা হতে পারে না, এটা কোন সংবিধানে বলা হয়েছে? কই, আজ অবধি এমন ধরাবাঁধা নিয়ম তো কোথাও দেখিনি। বলো তো, বাচ্চা হওয়ার পেছনে মানুষের কি হাত আছে? আবার বাচ্চা না হওয়ার ক্ষেত্রেও কি আমাদের কারো হাত আছে? নেই তো। যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো নারী নিঃসন্তান থাকতো না। সৃষ্টিকর্তা কাকে কোন বয়সে সন্তান দান করবে এটা একান্তই তার ব্যাপার। যে জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা দিয়ে থাকেন তাকে নষ্ট করার মতো দুঃসাহস তোমরা কি করে দেখাও? তোমাদের কলিজা কাঁপে না? একটা জীবন অকালে বিনাশ করার মতো পাপ আর দুটো নেই। এই পাপের সাথে জড়ানো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হবে। তবুও জেনে শুনে তোমরা কেন এই পাপকে প্রাধান্য দিচ্ছ? এটাই কি আমাদের বর্তমান উন্নত শিক্ষা? এই যে এত এত মানুষ ঘুষ খায়, দুর্নীতি করে, এতে তোমাদের এই সভ্য সমাজের রেপুটেশন যায় না? যায় না তো। আর একজন বয়স্ক নরনারী বাবা মা হলেই তোমাদের রেপুটেশন যাবে? হা, ওহ, তোমরা তো এই সমাজের কথা চিন্তা করছো। আচ্ছা, একটু বলবে এই সমাজ আসলে কিসে খুশি হয়? জাস্ট কিসে? আমি তো দেখি এই সমাজের সব কিছুতেই সমস্যা। এই ধরো, একটা মানুষ একটু ভালো থাকছে, এটা নিয়েও তাদের সমস্যা। একটা মানুষ অসহায় পড়ে কষ্ট করছে, এটা নিয়েও সমস্যা। যে সমাজ আমাদের নিয়ে ভাবে না
আমরা কেন তাদের কথা চিন্তা করে এত এত বিসর্জন দেব? ওয়াই? সমাজ সমাজ সমাজ, আমরা যে সব কাজে সমাজের দোহাই দিই, এই সমাজটা আসলে কি? এই সমাজ যে এত কথা বলে আমাদের, আচ্ছা ওদের কি আলাদা বাকশক্তি রয়েছে? এই সমাজ কাদের নিয়ে গঠিত? এই সমাজে কারা বাস করছে? তোমরা, আমরা মানুষরাই তো বাস করছি। সব কিছু তো মানুষরাই বলছে। তাহলে আমরা মানুষরাই যদি নিজেদের পাল্টে ফেলি, দৃষ্টিভঙ্গি বদলে ফেলি, তবেই তো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। অন্যায়কে অন্যায়, পাপকে পাপ, ভুলকে ভুল বলার মতো সৎ সাহস যাদের নেই, এরা নাকি আবার শিক্ষিত, এদের আবার রেপুটেশন। লম্বা কথা বলে থামল রুহি। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, কারো মুখে কোনো শব্দ নেই। মেয়ে তার কতটা বড় হয়ে গিয়েছে, আনন্দে কাঁদছে নেহা সিদ্দিকী। রুহি একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে পুনরায় সাফায়েত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি আঙ্কেল। আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে সাপোর্ট করা। কি আর বলবো আঙ্কেল, আপনাদের থেকে কী বা আশা করব? আপনারা খুনি, আপনার প্রথম স্ত্রীর খুনি আপনি, আপনারা। উনি মারা যায়নি, বরং আপনারা কৌশলে খুন করেছেন একটা অনাগত শিশুকে। আপনাদের মানসিকতা এতটা নিচু, এটা জানলে আমি আমার মাকে কখনোই এখানে পাঠাতাম না। আমার মায়ের গর্ভের সন্তান নিয়ে আপনাদের যখন এতই সমস্যা, চিন্তা করো না আপুরা, আমি আমার মাকে আমার সাথেই নিয়ে যাব। আমি আমার মাকে আমার সাথে রাখব, তাকে পুরোপুরি সাপোর্ট করব। আমি নিজে তার যত্ন রাখব। বলতে বলতে নিজের মাকে জড়িয়ে ধরল রুহি। মায়ের কপালে চুমু খেলো, ভরসা দিল। এইমাত্র রুহি মেয়েটার ভয়ঙ্কর কিছু সত্য কথা শুনে কেঁপে উঠল প্রত্যেকটা মানুষের আপন সত্তা। মস্তিষ্ক সচল হলো, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল হাসি খুশি। তারা কি এভাবে ভেবেছে কখনো? কখনো বুঝেছিল তার মাকে? কেউ তো তার মাকে বোঝেনি, উল্টো কতটা না কথা শুনিয়েছে মানুষটাকে। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সবাই মিলে। আজ যদি রুহির মতো তারাও তার মায়ের পাশে দাঁড়াতো, ভরসা দিত, শ্বশুর বাড়ি এবং সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে হয়তো আজ তারা মা হারা হতো না। তাদের মাও বেঁচে থাকতো একটা নিষ্পাপ প্রাণ। সাফায়েত চেয়ারম্যানও নিজের ভুল বুঝতে পারে। কয়েক মাস ঘুরতেই সাফায়েত চেয়ারম্যানের একটি পুত্র সন্তান হয়। সমাজের মানুষ কিছু বাঁকা কথা বলতে এলে সাফায়েত প্রতিবাদ করেছে। হাসি আর খুশিও শ্বশুরবাড়ির লোক কিছু বললে তারাও প্রতিবাদ করেছে। রুহির মতো মেয়ে প্রতি ঘরে ঘরে দরকার আমাদের এই সমাজে। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম মাতৃসত্তা। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।